আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তাহারি পড়ে মনে কবিতাটি সুফিয়া কামালের একটি বিখ্যাত কবিতা। এই কবিতার বিষয়টা আমাদের বুঝতে গেলে প্রথমত যে কাজটা করতে হয় তা হচ্ছে কবি পরিচিতি, পাঠ পরিচিতি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হয়। যাই হোক, আমরা কবি পরিচিতি নিয়ে একটু আলোকপাত করব। সুফিয়া কামালের জন্ম 20 জুন 1911 সালে এবং মৃত্যুবরণ করেছেন 20 নভেম্বর 1999 সালে। জন্মগ্রহণ করেছিলেন বরিশালে, মৃত্যুবরণ করেছেন কুমিল্লা। পৈতৃক নিবাস এটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তার উৎসটা হচ্ছে মোটামুটি একটা সবসময় প্রশ্নে আসে পরীক্ষা, হচ্ছে সাজের মায়া। এটা একটা কাব্যগ্রন্থ, এখান থেকে গুরুত্ব চয়ন করা হয়েছে। তারপরে এটা প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। এই মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খান। ওনার একটি বিখ্যাত পত্রিকা ছিল বেগম পত্রিকা। তারপরে এই কবিতার ভিতরে কয়েকটা মূল বিষয় আমাদের জানতে হবে, যে 3টা ফুলের নাম আছে, মাধবীলতা, আমের মুকুল এবং বাতাবি লেবু। লেবু লেখা আছে কিন্তু এটা মূলত গ্রামের ভাষা, লেবু হবে। তারপরে মাস আছে 2টা, মাঘ ফাগুন, এবং কাল আছে 2টা, আমরা জানি শীত ও বসন্ত। প্রথম স্বামী সৈয়দ নেহান হোসেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1924 সালে এবং মৃত্যুবরণ করেন 32 সালে যক্ষা রোগে, আমরা জানি। দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন আহমেদ। তারপরে আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য, সেটা হচ্ছে 71-এর ডায়েরি। এটা হচ্ছে সুফিয়া কামাল লিখেছেন। 71-এর দিনগুলি এটা লিখেছেন জাহানারা ইমাম। 71-এর স্মৃতিপত্র নামের একটি সংকলন আছে, এটা সংকলন করেছে প্রথম আলো পত্রিকা এবং গ্রামীণ ফোন। এটা আমাদের জানার দরকার হয়ে থাকে। এই কবিতার মূল বিষয় হচ্ছে এখানে কবিতা হলো 3টা। 1 নাম্বার আমরা দেখছি ব্যক্তি জীবনের দুঃখবোধ, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। তারপরে হচ্ছে নাটকীয়তা, কেন সেটা হচ্ছে সংলাপধর্মী আছে বলে। আমাদের কবি সুফিয়া কামালের অনেক উল্লেখযোগ্য গ্রন্থ আছে, সেটাগুলো সাজের মায়া, মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রী, মোর জাদুদের সমাধি পরে। তার একটা বিখ্যাত গল্পগ্রন্থ আছে কেয়ার কাটা। তার শিশুতোষ গল্পগ্রন্থ আছে ইতুল বিতুল, নবল কিশোরের দরবারে। তার ভ্রমণ কাহিনী আছে একটি, সোভিয়েতের দিনগুলি। আত্মজীবনী গ্রন্থ হচ্ছে 71-এর ডায়েরি এবং একালে আমাদের কাল। তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন জীবনে, 21 পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণ পদকও তিনি পেয়েছেন। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি। তাহলে আমরা এখন কবিতার মূল বিষয়ে চলে যেতে চাচ্ছি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকু তব বন্দনায়। কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করেছেন যে ফাগুন অর্থাৎ বসন্ত যে এসেছে, তুমি নীরব কেন, তুমি উদাসীন কেন? ধরায় অর্থাৎ পৃথিবীতে যে বসন্ত এসেছে, তুমি নীরব কেন? বসন্তে বরিয়া তুমি লবে নাকু তব বন্দনায়, অর্থাৎ বসন্ত যে এসেছে তাকে তুমি বরিয়া অর্থাৎ বরণ করে, লবে নাকো নিবে নাকো কি তব মানে তোমার বন্দনায়, মানে সাহিত্যের রচনায়, কবিতা রচনায় যে বসন্ত এসেছে তাকে তুমি বরণ করে নেবে না? অভিভক্ত কবিকে জিজ্ঞাসা করেছেন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ কবি এবার তার ভক্তর প্রশ্নের জবাব দিচ্ছেন। মায়াময় তেজহীন চোখ দুটো তুলে জিজ্ঞাসা করছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে যে বাতাস বইতে শুরু করে সেটা কি করেছে? এটা অনুধাবনে আসে এই লাইনটা, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তখন আমরা লিখব প্রকৃতির যে পরিবর্তন সূচিত হয় সেটা কি হয়েছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? অর্থাৎ এই বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এটা হচ্ছে বসন্তের আগমনে যে বার্তাবাহক সেটার কথা বলা হচ্ছে। ফুটেছে কি আমের মুকুল অর্থাৎ করব। বসন্ত এলে যে পরিবর্তন দেখা দেয় প্রকৃতির ভিতরে, কবি ভক্তের কাছে সেগুলো জিজ্ঞেস করছেন, এগুলো কি পরিলক্ষিত হচ্ছে? কবি ভক্ত এবার জিজ্ঞাসা করছে, এখনো দেখনি তুমি? কহিলাম কেন কবি আজ
এমন উন্মনা তুমি, কোথা তব পুষ্পছাঁচ। কবিভক্ত জিজ্ঞেস করছেন, কেন তুমি এমন উদাসীন, কেন কেন তুমি এত আনমনা, কোথা তব পুষ্পছাঁচ। কবিভক্ত তাকে জিজ্ঞাসা করছে যে প্রকৃতির ভিতরে বসন্তে তুমি তোমার ঘরও সাজাওনি, তুমি নিজেও কেন সাজনি, সে কথা জিজ্ঞাসা করছেন কবিভক্ত কবিকে। এই লাইনটাও অনুধাবন আসে, তখন আমরা জ্ঞানে লিখব যে কোথা তব পুষ্পছাঁচ। কবির হৃদয়ে বসন্তের যে ছোঁয়া লাগেনি, কবিভক্ত সে কথা জিজ্ঞাসা করেছেন। কহিল সে সুদূরে চাহিয়া অলকের পাতার বাহিয়া। কবি আবার ভক্তের প্রশ্নের জবাব দিচ্ছেন। সুদূরে চাহিয়া, অনেক দূরে তাকিয়ে, অবহেলার দৃষ্টিতে তাকিয়ে বলছেন অলকের, অলক শব্দের অর্থ অলক্ষ, অর্থাৎ দৃষ্টির অগোচরে। পাথার অর্থ সমুদ্র, বাহিয়া মানে বেগ। তরিতার এসেছে কি, ভক্তের কাছে জিজ্ঞাসা করছে। তরি অর্থাৎ নৌকা, অর্থাৎ এখানে ব্যাখ্যা হচ্ছে বসন্ত এসেছে কিনা তার কথা জিজ্ঞাসা করছেন। বেজেছে কি আগমনী গান। বসন্ত এলে প্রকৃতির ভিতরে যে অনেক পরিবর্তন হয়, অনেক নতুন কিছু আগমন ঘটে, সেগুলো এসেছে কিনা এইগুলো কবিভক্তের কাছে কবি প্রশ্ন করছেন। ডেকেছে কি সে আমারে, সে কি আমাকে ডেকেছে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ প্রকৃতি যে আসলো, এসেছে কিনা এটা আমি জানি না, আমি সন্ধান রাখিনি। এলাইটা অনুধাবনে আসে। তখন আমরা লিখব প্রকৃতির প্রতি কবির চরম অবহেলার প্রকাশ এখানে পেয়েছে। কহিলাম, আবার ভক্ত বলছে, ওগো কবি রচিয়া লহনা আজো গীতি। বলছে ওগো কবি, অনেক সম্বোধন করে বলছেন যে রচনা করো না আজো গীতি, তুমি সাহিত্য কবিতা এগুলো রচনা করো না। খুব আবেগ ভরা দৃষ্টিতে বলছে। বসন্ত বন্দনা, বন্দনা অর্থাৎ প্রশংসা। বসন্ত প্রকৃতির যে রূপের, যে সৌন্দর্যের যে প্রশংসা আছে, স্তুতি আছে, সেগুলো বন্দনা করো না। তব কণ্ঠ শুনি এ মোর মিনতি। তব অর্থাৎ তোমার কণ্ঠে শুনি এ মোর মিনতি, আমার অনেক প্রার্থনা। তোমার কণ্ঠ থেকে যে আমি কবিতা শুনবো, গান শুনবো, সাহিত্য রচনা শুনবো, এটা ভক্তের একটা অনেক চাওয়া, সেটা বলেছে। কহিল সে মৃদু স্বরে, নাই হলো না হোক এবারে। এবার কবি আবার ভক্তের প্রশ্নের জবাব দিচ্ছেন, তাচ্ছিল্য করছেন যে সে মৃদু স্বরে বলছে। অনেকবার তো লিখেছি, এবার নাই লিখলাম। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলিনি তো এসেছিতা ফাগুন ফাগুন সরিয়া। আনিতে অর্থাৎ আনতে, বরিয়া মানে বরণ করে, রহিনী মানে থেমে নেই। কবি এখানে বলছে যে আমি তো এবার রচনা করিনি কিছুই, কিন্তু প্রকৃতি তো থেমে নেই, সে তো বসন্তকে স্মরণ করে ঠিকই চলে এসেছে। আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি। আপনার একটা বন্ধু অথবা বান্ধবী, প্রতিদিন আপনি তাকে ডেকে কলেজে নিয়ে আসেন, কিন্তু একদিন তাকে আপনি কোনো একটা কারণে ডাকলেন না, আপনি নিজেই চলে এলেন। তখনও বন্ধুও কি ভাবলো, না আমিও চলে যাই। অর্থাৎ আপনাকে সে খোঁজ নেয়নি। প্রতিদিন যে আপনি ডাকেন, তার কিন্তু উচিত ছিল যে আপনাকে একটু স্মরণ করা, যে তার কোনো সমস্যা হলো কিনা। ঠিক প্রকৃতিকেও কবি এরকম প্রত্যেকবারই স্মরণ করে সাহিত্য রচনা করেন, কিন্তু তাকে স্মরণ করার পরেও কবি যে এবার লিখলেন না, প্রকৃতি তাকে ওই যে বন্ধুর মতো একটু খোঁজখবর নিল না। এই জন্য প্রকৃতির প্রতি কবির একটু অবহেলা বা তাচ্ছিল্য বা একটু দুঃখবোধ এখানে কাজ করেছে। এজন্য বলছে যে এসেছে তা রহিনী সে ভুলিনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। সরিয়া অর্থাৎ স্মরণ করে। এই লাইনটা অনুধাবনে আসলে আমরা লিখতে পারি ফাগুনের অর্থাৎ বসন্তের আগমনকে এখানে বোঝানো হয়েছে। কহিলাম ওগো কবি অভিমান করেছে তাই। ভক্ত বলছে তোমাকে সে স্মরণ করে নাই, এজন্য তুমি কি অভিমান করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলাই বিদায়। বলছে যেহেতু সে এসেছে, তুমি তাকে ব্যর্থ করে দিয়েছো, কোনো কিছু রচনা করছো না, এজন্য তুমি ব্যর্থ করে দিয়েছো বসন্তকে, সে কথা বলছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। চরম অবহেলায়, অবজ্ঞা ভরে হেলায়
কবি ভক্তকে বলল, বৃথা কেন, এই বসন্তের সময়ে ফুল কি ফোটেনি শাকে? ভক্তকে জিজ্ঞেস করছে, শাকে অর্থাৎ ডালে, ডালে কি ফুল ফোটেনি? পুষ্পারতি ফুলের বন্দনা বা নিবেদন, লভেনি অর্থাৎ লাভ করেনি, ঋতুর রাজন, রাজন মানে হচ্ছে রাজা, অর্থাৎ এখানে বসন্তকে বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রকৃতির ভিতরে যে বিচিত্র সাজে সজ্জিত হয়, ফুল ফল দিয়ে, তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করে নেয়, সে কথা বোঝানো হচ্ছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী অর্থাৎ বাসন্তী লতা বা ফুল, কুড়ি অর্থাৎ হচ্ছে অফোটা ফুল, কুড়ি বলছে মাধবী লতার, বাসন্তী লতার মুখে কি গন্ধ নেই? ভক্তের কাছে প্রশ্ন করছে। পরে নাই অর্ঘ্য বিরোচন, আবার আরেকটা প্রশ্ন করছে। অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ, বিরোচন মানে হচ্ছে অঞ্জলি বা উপহার। প্রকৃতির যে বসন্তকে অভিবাদন, শুভেচ্ছা জানানোর জন্য যে কত রূপের ধারণ করে, উপহার দেয়, সেটা কি প্রকৃতি করেনি? হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কবি কি বলছে? ভক্ত বলছে যে যাই হোক না কেন, তবু তোমার এই প্রকৃতির প্রতি, এই বসন্তের প্রতি কেন এত অনাগ্রহ, অবহেলা কেন? যখন আসে তখন আমরা লিখব, প্রকৃতির বিচিত্র সাজ ও ফুলের সৌরভকে বোঝানো হয়েছে। কহিলাম অপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? ভক্ত আবার জিজ্ঞাসা করছে, এই যে ঋতুরাজ অর্থাৎ বসন্ত, রাজার, ঋতুর রাজা বসন্ত এলো, আর তুমি কেন অপেক্ষা করে আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে ব্যথা দিচ্ছ? ভক্ত কবিকে এ জিজ্ঞাসা করছেন। এই লাইনটা অনুধাবনে আসে তখন আমরা লিখব, বসন্তের প্রতি কবির যে চরম উদাসীনতার দিকটি এখানে কবি ভক্ত তুলে ধরেছেন। কহিল সে কাছে সরে আসে। এবার কবি ভক্তের আরও কাছে সরে গিয়ে বলছে মূল ঘটনা, তার এই যে বসন্ত এসেছে, এই বসন্তকে নিয়ে কেন লিখছেন না, সাহিত্য রচনা করছেন না, এই লাইনে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন, কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কহিলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর, তলে অর্থাৎ নিচে, মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কুয়াশার চাদর গায়ে দিয়ে প্রকৃতির ভিতরে যে সৌন্দর্য আছে, এটা যে জৌলুস আছে, এটা যে চাপা পড়ে যায়, সেটা এখানে বলছে। গিয়াছে চলিয়া। মাঘের সন্ন্যাসী যদি অনুধাবনে আসে তখন আমরা লিখব যে শীতের রিক্ততার সাথে কবি নিজের জীবনের রিক্ততার যে বিষয়টি সুকৌশলে এই শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ এই যে প্রকৃতির ভিতরে যে ধীরে ধীরে যে পুষ্পহীন প্রকৃতি একটা শূন্যতার দিকে চলে যায়, কবি এই জিনিসটা, এই বিষয়টা বলতে পারছেন না। তাই বলছেন গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। এই যে শীত একেবারে যখন চলে যায়, মাঘ যখন, এই সন্ন্যাসী শব্দের অর্থ হচ্ছে এখানে বৈরাগী। তো গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে, শীত চলে গিয়েছে, যার সাথে সাথে এই যে প্রকৃতির ভিতরে যে একটা শূন্যতা, একটা রিক্ততার একটা ছাপ দিয়ে গেছে, কবি বিষয়টাকে ভুলতে পারছেন না। দিগন্তের পথে অর্থাৎ যেদিকে শেষ নেই, চলে গিয়েছে অনেক দূরে, রিক্ত হস্তে, শূন্য হাতে চলে গিয়েছে। এসে গিয়েছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে, এই লাইনটা অনুধাবনে আসে আমরা লিখব, শীত কবিকে রিক্ত করে প্রকৃতি থেকে ধীর গতিতে চলে যাওয়ার বিষয়টিকে বলেছেন। তাহারই পরে মনে, অর্থাৎ তার স্বামী যে চলে গিয়েছে, মারা গিয়েছেন, প্রকৃতির বসন্ত এসেছে, তবুও শীতকে ভুলতে পারছেন না, একথা বলছেন, ভুলতে পারি না কোনো মতে। এখানে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আপনার অনেক ভালো একটা পছন্দের খাবার আছে আপনার সামনে, কিন্তু কোনো কারণে আপনার প্রিয়জন যে মারা গিয়েছে, যতই সুস্বাদু খাবার আপনার সামনে থাকুক, একটু কিন্তু আপনার খেতে মন চাইবে না। এখানে বিষয়টা ঠিক একই রকম, যে বসন্ত এসেছে, সাহিত্য রচনা করার মতো অনেক উপকরণ এখানে আছে, কিন্তু আপনার প্রিয়জন চলে গিয়েছে, এ কারণে আপনি কোনোভাবেই ওই বিষয়টিকে ভুলতে পারছেন না। তাই বলছে তাহারই পরে মনে, অর্থাৎ স্বামীকে মনে পড়ছে, তার ভুলিতে পারি না কোনো মতেই তার স্বামীকে ভুলতে পারছেন না। এই জন্য বসন্ত এলেও
কবি বসন্তকে নিয়ে রচনা করার মতো ভালো লাগার কোনো বিষয় তার বর্তমান নেই। কবির মন খুব খারাপ, কারণ তার স্বামী আকস্মিক মৃত্যুবরণ করেছেন। ভুলিতে পারি না কোনো মতে, এই লাইনটা যদি অনুধাবন আসে তাহলে আমরা লিখব যে কবি শীত ঋতুকে ভুলতে না পারার কথা বলেছেন। যাই হোক, আমাদের ক্লাস এখানেই টিউটোরিয়াল শেষ হলো। কোনো কিছু বিষয় যদি বুঝতে না পারা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আর আগামী দিনের প্রত্যাশায় আমরা থাকবো নতুন কোনো টিউটোরিয়াল ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.